তো hello everyone, welcome to Digital Institute by এস.এম. মজুমদার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবারও ফিরে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো গত ভিডিওতে আমরা যে ম্যাথমেটিক্সের যে 44 কোয়েশ্চেন নাম্বার পর্যন্ত আমরা সলভ করেছি। তো আজকে আমরা 45 কোয়েশ্চেন নাম্বার থেকে সলভ করতে আরম্ভ করব। তো প্রথমে আমরা 45 যে প্রশ্ন যেটি রয়েছে এটি আমরা সমাধান করব। তো 45-এ যে প্রশ্ন যেটি রয়েছে এই প্রশ্নটি হচ্ছে, কোনো আয়তাকার ক্ষেত্রের কালি 616 বর্গমিটার ও প্রস্থ 22 মিটার হয়, অর্থাৎ প্রস্থ যদি 22 মিটার হয়, প্রতি মিটারে 60 টাকা 50 পয়সা করে মূল্যে জায়গাটি বেড়া দেওয়ার খরচ হবে। অর্থাৎ যে একটি আয়তাকার একটি জায়গা রয়েছে, এই আয়তাকার জায়গার কালি হচ্ছে 616 বর্গমিটার ও প্রস্থ হচ্ছে 22 মিটার এবং প্রতি মিটারে অর্থাৎ প্রতি মিটারে খরচ হচ্ছে 60 টাকা 50 পয়সা করে। যদি প্রতি মিটারে যদি 60 টাকা 50 পয়সা করে যদি খরচ হয়, তাহলে এই পুরো জায়গাটি বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে এই হচ্ছে 45 কোয়েশ্চেন নাম্বার। তো আমরা প্রথমে এইরকম যদি প্রশ্ন হয়ে থাকে, তাহলে এইরকম প্রশ্নের মধ্যে আমরা প্রথমে আমাদের ভালো করে খেয়াল করতে হবে, ভালো করে বুঝতে হবে যে এই প্রশ্নটির মধ্যে কি কি দেওয়া রয়েছে এবং এই দেওয়া যেগুলি থাকবে, অর্থাৎ এই দেওয়া যেগুলি ইনফরমেশন থাকবে, অর্থাৎ তথ্য যেগুলি থাকবে, এই দেওয়া অংশগুলি দিয়ে আমরা যে অজানা যেগুলি থাকবে সেগুলি আমাদের বের করতে হবে। এই হচ্ছে এইরকম প্রশ্নের, অর্থাৎ এইরকম প্রশ্নের উত্তর দেওয়ার এই হচ্ছে নিয়ম, অর্থাৎ এইরকমভাবে আমাদের সঠিক উত্তর বেছে নিতে হবে। তো আমরা দেখে নিব যে এখানে যে প্রশ্ন হচ্ছে যে এই আয়তাকার জায়গার যে মোট কালি হচ্ছে 616 বর্গমিটার। প্রথম আমরা লিখে নিব 45 কোয়েশ্চন, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে আয়তাকার ক্ষেত্রের কালি হচ্ছে 616 বর্গমিটার। অর্থাৎ এখানে যে আয়তাকার যে অংশ যেটি রয়েছে, অর্থাৎ আয়তাকার যে জায়গা যেটি রয়েছে, এই জায়গার কালি হচ্ছে 616 বর্গমিটার এবং দেওয়া রয়েছে প্রস্থ হচ্ছে 22 মিটার। প্রস্থ হচ্ছে 22 মিটার, এই হচ্ছে প্রশ্ন। এবং সঙ্গে রয়েছে প্রতি মিটার 60 টাকা 50 পয়সা করে খরচ হয়। প্রতি মিটারে 60 টাকা 50 পয়সা করে খরচ হয়। এই হচ্ছে এই প্রশ্নের দেওয়া অংশগুলি এবং এখানে থেকে আমরা যে পুরো জায়গার যে মোট খরচ যেটুকু হবে সেটুকু আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা দেখে নিব প্রথমে যে কালি দেওয়া রয়েছে এবং প্রস্থ দেওয়া রয়েছে। তো কালি দেওয়া রয়েছে, প্রস্থ দেওয়া রয়েছে এবং আমাদের প্রথমে যদি আমরা এই যে অংশ, অর্থাৎ যে প্রতি মিটারে 60 টাকা 50 পয়সা করে খরচ হয়, অর্থাৎ প্রথমে আমাদের পুরো জায়গার পরিসীমা বের করতে হবে। তো পরিসীমা যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা এই পরিসীমা যদি বের করে নিই, তাহলে আমরা এই যে পুরো জায়গার খরচ যেটুকু হবে সেটুকু আমরা নির্ণয় করতে পারবো। তো পুরো জায়গা হচ্ছে যে কালি এখানে দেওয়া রয়েছে, কালি দেওয়া রয়েছে, প্রস্থ দেওয়া রয়েছে। প্রথমে আমাদের নির্ণয় করতে হবে পুরো জায়গাটি, অর্থাৎ পরিসীমা বের করতে হবে। তো পুরো জায়গার পরিসীমা যদি আমরা বের করি, তাহলে এই অংশের, মনে করি যদি এই হচ্ছে এই জায়গা, যদি এরকম হয়ে থাকে, আয়তাকার রয়েছে, তো এরকম হবে না। যদি আয়তাকার জায়গা হয় তাহলে এইরকমই হবে। মনে করি যদি আমরা এইরকমই হবে, এইরকম জায়গা হবে। তো এই জায়গার যে কালি যেটুকু রয়েছে এইটুকু হচ্ছে 616 বর্গমিটার। এই জায়গাটি কালি হচ্ছে 616 বর্গমিটার এবং প্রস্থ দেওয়া রয়েছে এবং দৈর্ঘ্য যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। এবং যদি আমরা এইরকম যদি দৈর্ঘ্য প্রস্থ যদি বের করে নিই, তাহলে আমরা এই যে পরিসীমা যেটুকু রয়েছে এই পরিসীমাটা যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা এই পুরো জায়গাটি বেড়া দিতে যে মোট যেটুকু খরচ হবে সেটুকু আমরা বের করতে পারবো। তো প্রথমে আমরা কালি দেওয়া রয়েছে এবং প্রস্থ দেওয়া রয়েছে এবং পরিসীমা বের করতে হলে আমাদের প্রথমে দৈর্ঘ্য বের করতে হবে। তো এই কালি থেকে আমরা দৈর্ঘ্য বের করতে পারবো সহজভাবে। তো আমরা
কালি জানি দৈর্ঘ্য পূরণ প্রস্থ, এই হচ্ছে কালি। তো কালি দেওয়া রয়েছে এখানে, কালি দেওয়া রয়েছে 616 বর্গমিটার, এখানে 616 বসবে এবং দৈর্ঘ্যর দেওয়া নেই, দৈর্ঘ্য থেকে যাবে যেরকম আছে সেই রকম। এবং প্রস্থ দেওয়া রয়েছে 22 মিটার, এই হচ্ছে এখানে আসবে এবং এই পুরো অংশকে এইদিকে চলে নিয়ে আসবো। দৈর্ঘ্য পূরণ 22 সমান হবে 616, অর্থাৎ দৈর্ঘ্য সমান হবে উপরে যাবে 616 এবং নিচে এটি পূরণ হিসাবে আসছে, যে বাম দিকে নিয়ে যায় তাহলে ভাগ হিসেবে চলে যাবে, তো 22 হয়ে যাবে। তো আমরা যদি এই ভাগ করে নেই তাহলে ভাগ হয়ে যাবে 2 11 22, 2 3 6 এবং 2 8 16, তো মিডিলে হয়ে যাবে 0। তো অর্থাৎ হয়ে যাবে যে প্রথমে আমরা যদি ভাগ করে নেই তাহলে 2 6 মাঝে যাবে 3 বার, 2 3 6 এবং 1 যাবে না, তাই 0 আসবে এবং 6 যাবে 16 হয়ে যাবে, 16 2 8 16 হয়ে যাবে। অর্থাৎ যদি আমরা এই 308কে যদি আমরা পূরণ করে নেই তাহলে আমরা দেখে নিব 2 8 16 হয়ে যাবে, 1 2 0 0 1 2 3 6। আমাদের যে কনফিউশন ছিল এই কনফিউশনটি দূর হয়ে গেছে, অর্থাৎ 616 চলে আসছে। তো আমরা দেখে নিব এখানে হচ্ছে 11 ভাগের 308। তো যদি আমরা 11 দিয়ে 308 যদি ভাগ দিই তাহলে ভাগ হয়ে যাবে, কি হয়ে যাবে 11 1 11 2 11 22 3 11 33, 2 11 22 হয়ে যাবে। তো 22 যদি হয়ে যায় তাহলে এনে রয়ে যাবে 22, 8 রয়ে যাবে, 8 আর 8 হয়ে যাবে 88, তো 8 11 88 হয়ে যাবে, পুরোপুরি ভাগ হয়ে যাবে। তো 2 11 22, 8 8 88, 8 11 88, অর্থাৎ 28 হয়ে যাবে। অর্থাৎ যে দৈর্ঘ্য হয়ে যাবে এই আয়তাকার জায়গার দৈর্ঘ্য হবে 28। তো এই হচ্ছে দৈর্ঘ্য। তো আমরা দৈর্ঘ্য বের করেছি। তো এই আয়তাকার জায়গায়, এই আয়তাকার যে জায়গা রয়েছে এখানে, এই জায়গার দৈর্ঘ্য হচ্ছে 28 মিটার। মিটার হবে কারণ হচ্ছে সবটুকু ইউনিট মিটারে রয়েছে, তাই মিটার হবে এখানে। তো মিটার হবে 28 মিটার হচ্ছে, প্রস্থ হচ্ছে 22 মিটার এবং প্রতি মিটারের খরচ হচ্ছে 60 টাকা 50 পয়সা করে। এখন আমরা এই যে পুরো জায়গাটির খরচ আমরা বের করতে হবে। তো পুরো জায়গাটির যদি আমরা খরচ বের করতে হয় তাহলে আমাদের পরিসীমা বের করতে হবে। তো এই চিত্রটিকে আমরা মুছে নেই। তো এখান থেকে আমরা পরিসীমা যদি আমরা বের করি তাহলে পরিসীমা সূত্র হচ্ছে পরিসীমা সূত্র হচ্ছে 2 পূরণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এই হচ্ছে পরিসীমার সূত্র। তো 2 পূরণ দৈর্ঘ্য হচ্ছে 28 মিটার, 28 হবে এবং প্রস্থ হচ্ছে যে 22 মিটার, 22 মিটার হবে। তো আমরা যদি এখান থেকে 28 আর 22 যদি আমরা যোগ করে নিই, 8 আর দিয়ে 10 হবে, 0 হবে, 2 আর দিয়ে 4 আর এসে 5 হবে, তো অর্থাৎ 100 মিটার। তো আমাদের যে পরিসীমা যে বের হচ্ছে, পরিসীমা হচ্ছে 100 মিটার। তো আমরা দেখতে পাচ্ছি যে এই প্রশ্নের এই আয়তাকার জায়গার দৈর্ঘ্য আমাদের জানা ছিল না, তাই দৈর্ঘ্য আমরা বের করেছি 28 মিটার এবং পরিসীমা আমাদের জানা নেই, তাই আমাদের বের হয়েছে 100 মিটার। তো আমরা এখন যে প্রতি মিটারে খরচ হবে, অর্থাৎ প্রতি মিটার এখানে যে 1 মিটারের যে খরচ যেটুকু হচ্ছে, তো সেইটুকু দিয়ে প্রতি মিটার 100 মিটার যদি আমরা পূরণ করে নিই তাহলে আমরা বের করতে পারবো যে প্রতি মিটার কতটুকু খরচ হবে। অর্থাৎ যে মোট খরচ হবে মোট খরচ হবে 100 পূরণ 60 টাকা 50 পয়সা। তো 60 টাকা 50 পয়সা দিয়ে যদি আমরা 100কে পূরণ করে নিই তাহলে 60 টাকা 00 500 আমরা পূরণ করে নিই তাহলে আমরা যে 0 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 500 500 500 500 500 700 700 0 700 7 0 7 0 7
0.000005 তো মোট দশমিক বসে 2 গড় 2 গড় 4 গড় নিয়ে 2 গড় 2 গড় 3 গড় 4 গড় এখানে বসবে। অর্থাৎ দশমিকের পরে যেগুলো শূন্য রয়েছে সেগুলো কেটে যাবে, অর্থাৎ থাকবে 750 টাকা। অর্থাৎ 750 টাকা খরচ হবে। অর্থাৎ যে এই আয়তাকার জায়গার মোট খরচ হবে, এই আয়তাকার জায়গাটি বেড়া দিতে মোট খরচ হবে 60 টাকা 50 পয়সা। তো আমরা দেখে নিব যে কোন অপশনটি আমাদের সঠিক উত্তর হচ্ছে। তো এখানে 45 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। কারণ হচ্ছে এ অপশন এর মধ্যে রয়েছে 160 টাকা, বির মধ্যে রয়েছে 375 টাকা, সির মধ্যে রয়েছে 463 টাকা এবং ডির মধ্যে রয়েছে 750 টাকা। অর্থাৎ এই অপশন ডি হবে সঠিক উত্তর। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। তো আমরা এখন দেখে নিব 46 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। তো এখন আমরা নেক্সট কোয়েশ্চন অর্থাৎ 46 নম্বর প্রশ্নের মধ্যে চলে এসেছি। তো 46 নম্বর প্রশ্ন হচ্ছে একটা যন্ত্র 1 মিনিটে 12 পৃষ্ঠা ছাপাতে পারে 5760 পৃষ্ঠা ছাপতে কত সময় লাগবে? তো এই হচ্ছে প্রশ্ন। তো এখানে প্রশ্ন হচ্ছে যদি একটি যন্ত্র দিয়ে আমরা 1 মিনিটে যদি 12টা পৃষ্ঠা যদি ছাপাতে পারি তাহলে 5760 পৃষ্ঠা ছাপাতে কত সময় লাগবে? এই হচ্ছে প্রশ্ন। তো এখানে প্রথমে আমরা দেখতে পেয়েছি এখানে যে 1 মিনিটে 12টি পৃষ্ঠা ছাপাতে পারে। তো অর্থাৎ যে প্রশ্ন 1 মিনিটে এখানে রয়েছে 1 মিনিটে 12 পৃষ্ঠা অর্থাৎ 12টি পৃষ্ঠা ছাপাতে পারে। তো যদি 1 মিনিটে যদি 12 পৃষ্ঠা যদি ছাপাতে পারে তাহলে 5760 পৃষ্ঠা ছাপাতে কত সময় লাগবে? এই সময়টুকু আমাদের বের করতে হবে। তো আমরা এখান থেকে দেখে নিব 12 পৃষ্ঠা ছাপাতে আমরা লিখে নিব 12 পৃষ্ঠা। কারণ হচ্ছে এখানে এরকম লেখার কারণ হচ্ছে যে আমাদের সময় নির্ণয় করতে হবে যে 5760 পৃষ্ঠা ছাপাতে কত সময় লাগবে। তো এইটুকু বের করতে হবে। তাই আমরা 12 পৃষ্ঠা ছাপাতে 1 মিনিট সময় লাগে। অর্থাৎ 1 পৃষ্ঠা ছাপাতে যে 12 ভাগের 1 মিনিট সময় লাগবে। এই তথ্যটি আমরা এখান থেকে এটুকু আমরা বুঝতে পেরেছি যে 12 পৃষ্ঠা ছাপাতে যদি 1 মিনিট যদি সময় লাগে তাহলে 1 পৃষ্ঠা ছাপাতে 12 ভাগের 1 অংশ অর্থাৎ 12 ভাগের 1 মিনিট সময় লাগবে। তো এখান থেকে আমরা 5760 পৃষ্ঠা ছাপাতে কত সময় লাগবে? তো এখান থেকে আমরা বের করতে পারবো 5760 পৃষ্ঠা ছাপাতে যে সময় লাগবে 12 ভাগের 1 পূরণ 5760। তো এখান থেকে আমরা বের করতে পারবো যে কত সময় লাগবে। তো 5760 পৃষ্ঠা। তো আমরা যদি এটাকে কাটাকাটি করে নিই তাহলে আমরা একটু ছোটো করে নিই 212 হবে এবং 2 দিয়ে যদি একটিকে যদি ভাগ করে নিই 2 2 4 হবে। এখান থেকে যাবে 1 17 হবে, 2 8 16 হবে, থাকবে 1 0 হবে, 2 8 16 হবে এবং 0 যেরকম আছে সেরকমই চলে যাবে। তো এখন আমরা আবার 2 দিয়ে ভাগ দেব, 2 3 হবে 6 এবং 2 দিয়ে হবে 2 1 2, 2 4 8, 2 4 8 0 অর্থাৎ 1440 2880। অর্থাৎ যে এখান থেকে যদি আমরা ভাগ করে নিই তাহলে হবে 3 দিয়ে যদি ভাগ করে নিই ভাগ হবে নি, দেখি আমরা যে 3 4 12 হবে, 2 থাকবে, 3 8 24 হবে, ভাগ হয়ে যাবে। তো আমরা ভাগ থেকে যাব, ভাগটি হবে 3 4 12, এখানে 2 থাকবে, 2 4 সাইডের সাথে এসে 24 হবে, 3 8
24 হবে, শূন্য যেরকম আছে সেরকম, অর্থাৎ যে 480 মিনিট সময় লাগবে। খুবই সহজভাবে আমরা বুঝতে পেরেছি যে 480 মিনিট সময় লাগবে। কিন্তু এখানে যে 12 পৃষ্ঠা ছাপাতে 1 মিনিট সময় লাগে, তাহলে 1 পৃষ্ঠা ছাপাতে মোট সময় লাগবে 12/1 মিনিট। তো আমরা এটি কিন্তু ভালো করে বুঝতে হবে। যদি আমরা এরকম যদি বুঝতে পারি তাহলে আমরা সঠিকভাবে সঠিক উত্তর দিতে পারবো। অর্থাৎ এর পরের দিকে হচ্ছে 5760 পৃষ্ঠা ছাপাতে মোট সময় লাগবে 12/1 পূরণ 5760, এরকমই হবে। তো এরপরে আমরা ভাগ করে নিয়ে পেয়েছি যে 480 মিনিট সময় লাগবে, অর্থাৎ যে 5760 পৃষ্ঠা ছাপাতে মোট সময় লাগবে 480 মিনিট। এখন অপশনের মধ্যে একটি ব্যতিক্রম রয়েছে। অপশনের মধ্যে রয়েছে ঘন্টায়, অর্থাৎ ইউনিট রয়েছে, একক রয়েছে ঘন্টায় 6 ঘন্টা। অপশন এ রয়েছে 6 ঘন্টা, অপশন বি রয়েছে 8 ঘন্টা, অপশন সি রয়েছে 8 সমস্ত 2/1 ঘন্টা এবং অপশন ডি রয়েছে 9 ঘন্টা। তো এই মিনিটকে আমরা ঘন্টায় পরিবর্তন করতে হবে। তো ঘন্টা যদি আমরা পরিবর্তন করে নিই, ঘন্টায় হবে সহজে এই 480কে 60 দিয়ে যদি আমরা ভাগ করে নিই তাহলে ঘন্টা বের হয়ে যাবে। তো 0 চলে যাবে, 0 কাটা হয়ে যাবে, 6 8 48 হবে, অর্থাৎ যে সময় লাগবে 8 ঘন্টা। এটি কমন, এই 8 ঘন্টা সময় হবে, অর্থাৎ অপশন হবে, সঠিক উত্তর হবে অপশন বি। তো এই 46 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি। এ বি সি ডি থেকে অপশন বি হবে এই 46 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি যে কিভাবে হলো। যদি আরো এরকম প্রশ্ন যদি আরো বেশি বেশি করে সমাধান করে নিই তাহলে আমরা সহজ পদ্ধতিতে আমরা ভালো করে কনফিউশন অর্থাৎ ভালো করে বুঝতে পারবো যে কিভাবে এরকম প্রশ্নের উত্তর অর্থাৎ এইরকম প্রশ্নটি কিভাবে সমাধান করতে হয়। তো এখন আমরা চলে যাব নেক্সট প্রশ্ন অর্থাৎ 47 কোশ্চেনের মধ্যে। তো এখন আমরা নেক্সট কোশ্চেন অর্থাৎ 47 কোশ্চেনের মধ্যে চলে আসছি। যে 47 কোশ্চেন নাম্বারটি হচ্ছে, কোশ্চেনটি হচ্ছে চিত্রটিতে, অর্থাৎ এখানে একটি চিত্র দেওয়া রয়েছে। এই চিত্রটিতে অ্যাঙ্গল এওবি, অ্যাঙ্গল বিওসি, অ্যাঙ্গল সিওডি এবং অ্যাঙ্গল ডিওই এর মাপগুলি ক্রমান্বয়ে হবে। অর্থাৎ এখান থেকে এই চিত্র থেকে অ্যাঙ্গল এওবি, অ্যাঙ্গল বিওসি এবং সিওডি এবং অ্যাঙ্গল ডিওই এই 4টি অ্যাঙ্গল বের করতে হবে আমাদের। তো এখানে চিত্র রয়েছে। তো চিত্রটি হচ্ছে যে এখানে এরকম চিত্র রয়েছে, এরকম থেকে এরকম রয়েছে, আরেকটি চিত্র এরকম রয়েছে, আরেকটি এইরকম রয়েছে এবং আরেকটি এইরকম রয়েছে, এইরকম চিত্র রয়েছে। অর্থাৎ এখানে এই চিত্রটিতে রয়েছে, এটিকে ও রয়েছে, এখানে 6x রয়েছে, এখানে এটিকে ডি রয়েছে, এই চিত্রটিতে বলা হচ্ছে ই রয়েছে, এখানে সি রয়েছে, এখানে বি রয়েছে, এখানে এ রয়েছে এবং এখানে 5x রয়েছে, এখানে x রয়েছে, এখানে এই কোণটিতে 100 ডিগ্রি রয়েছে, এই কোণটিতে 100 ডিগ্রি রয়েছে, এখানে 4x রয়েছে। এই হচ্ছে চিত্র যে 6x রয়েছে, 4x রয়েছে, 2x রয়েছে, x রয়েছে, 100 রয়েছে, এই হচ্ছে চিত্র। তো এই চিত্র থেকে আমরা অ্যাঙ্গল এ ও বি অর্থাৎ অ্যাঙ্গল এ ও বি এই চিত্র এই অংশের মান বের করতে হবে, এই অ্যাঙ্গল এই কোণের মাপ বের করতে হবে। অ্যাঙ্গল বিওসি এই কোণের মাপ বের করতে হবে। অ্যাঙ্গল সিওডি এই কোণের মাপ বের করতে হবে এবং অ্যাঙ্গল ডিওই অর্থাৎ এই কোণের মাপ বের করতে হবে। অর্থাৎ এই চিত্র থেকে আমরা অ্যাঙ্গল এওবি, অ্যাঙ্গল বিওসি, অ্যাঙ্গল সিওডি এবং অ্যাঙ্গল ডিওই এর মাপগুলি বের করতে হবে। তো আমরা প্রথমে দেখে নিব যে এখানে এই চিত্র থেকে আমরা বুঝতে পেরেছি যে এখানে একটি অ্যাঙ্গল দেওয়া রয়েছে, এই অ্যাঙ্গলটি দেওয়া রয়েছে 100 ডিগ্রি এবং প্রতিটি অ্যাঙ্গলের মাপ ক্রমান্বয়ে দেওয়া রয়েছে x, 5x, 4x, 6x এরকমই দেওয়া রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি যে
এই চিত্রটির মূল বিষয় হচ্ছে আমরা এই যে বিন্দু রয়েছে, বিন্দুর চারপাশের যে সব কয়টি কোণের সমষ্টি কত হবে সেটি যদি আমাদের যদি জানা থাকে, তাহলে আমরা খুবই সহজভাবে এই প্রশ্নের উত্তর বের করতে পারবো। তো আমরা জানি বিন্দুর চারপাশের সব কয়টি কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তো এই তথ্যটি, এই ইনফরমেশনটি আমাদের জানা থাকতে হবে। তো যদি আমরা এই ইনফরমেশনটি আমাদের যে জানা থাকে, এই বিষয়টি যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা সহজভাবে উত্তর বের করতে পারবো। অর্থাৎ এই যে সব কয়টি কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তো আমাদের এখানে দেওয়া রয়েছে একটির কোণগুলি রয়েছে। তো প্রশ্ন মতে রয়েছে x প্লাস 2x প্লাস 4x প্লাস 6x প্লাস 100 সমান আমরা বলতে পারবো 360। কারণ হচ্ছে এই যে কোণ যেগুলি রয়েছে, এই সব কয়টি কোণের মাপ দেওয়া রয়েছে। x দেওয়া রয়েছে, 2x দেওয়া রয়েছে, 4x দেওয়া রয়েছে, 6x দেওয়া রয়েছে এবং একটি কোণ দেওয়া রয়েছে 100 ডিগ্রি। তো সব কয়টি কোণ যদি আমরা মিলিয়ে নিই, তাহলে আমরা পাবো 360 ডিগ্রি। তো অর্থাৎ আমরা এটি সমাধান করব যে আমরা দেখতে পাচ্ছি x এ 2x এ 1x এ 2x এ মিলিয়ে 3x হবে 3x এবং 3x এ আর 4x এ মিলিয়ে 7x হবে, 7x এবং 6x এ মিলিয়ে 13x হবে, 13x। এবং এই যে 100 যেটি থাকবে এখানে 360 হবে এবং এই 100 বাম দিক থেকে ডান দিকে চলে যাবে, তখন মাইনাস হয়ে যাবে, অর্থাৎ বিয়োগ হয়ে যাবে। তো 13x ইকুয়াল টু 360 থেকে যদি আমরা 100 বাদ দিয়ে দিই, তাহলে হবে 260। অর্থাৎ x সমান হবে 260, উপরে হবে, নিচে হবে 313। তো যদি আমরা ভাগ করে নিই, তাহলে হবে 2 13 26 হবে, 20 হবে। অর্থাৎ x এর ভ্যালু হবে, x এর মান হবে 20। তো যদি আমরা এখানে বসাই, তাহলে এই কোণের মাপ আমরা বের করতে পারবো যে অ্যাঙ্গল যে এ ও বি, অর্থাৎ এই যে মিডিল অর্থাৎ মধ্যের যে পয়েন্ট যেটি রয়েছে, এই বিন্দুটিকে ও দিয়ে চিহ্নিত করা রয়েছে। অর্থাৎ এ ও বি হবে, এখানে শুধু x রয়েছে, তাই x এর ভ্যালু হচ্ছে, x এর মান হচ্ছে 20 ডিগ্রি। অর্থাৎ অ্যাঙ্গল এ বি হবে 20 ডিগ্রি। এবং অ্যাঙ্গল বি ও সি হবে, তো আমরা দেখতে পাচ্ছি 2x রয়েছে, তো 2x যদি হয় 2 × 20 হবে, অর্থাৎ 40 ডিগ্রি হবে। তো অ্যাঙ্গল বিওসি রয়েছে এবং সিওডি হবে যে 4x রয়েছে, অর্থাৎ 4 × 20 হবে, অর্থাৎ 80 হবে। এবং শেষ অ্যাঙ্গল যেটি রয়েছে ডিওই, অর্থাৎ এখন হবে ডিওই হবে 6x রয়েছে, অর্থাৎ 6 × 20 হবে 120 হবে। অর্থাৎ যে একটি কোণের মাপ, অর্থাৎ অ্যাঙ্গল এওবি কোণের মাপ হবে 20 ডিগ্রি, অ্যাঙ্গল বিওসি কোণের মাপ হবে 40 ডিগ্রি, অ্যাঙ্গল সিওডি কোণের মাপ হবে 80 ডিগ্রি এবং অ্যাঙ্গল ডিওই এর মাপ হবে 120 ডিগ্রি। এখন যদি আমরা প্রমাণ করে দিই, তাহলে আমরা ভালো করে বুঝতে পারবো যে এই সব কয়টি কোণের মাপ আমরা যোগ করে নিই, তাহলে আমরা পাবো 360 ডিগ্রি। কীভাবে দেখে নেই, 120 এর সঙ্গে 80 যদি যোগ করে নিই, তাহলে 200 হবে। 200-র সঙ্গে 40 আর 20 60, 260 হবে। এবং আমাদের রয়েছে এখানে একটি কোণের মাপ রয়েছে 100 ডিগ্রি, তখন 260 আর 100 হবে 360 ডিগ্রি। তো আমরা সহজভাবে বুঝিয়ে নিচ্ছি যে এখানে যে সবগুলি কোণের মাপ রয়েছে, তো আমরা কোন উত্তরটি আমাদের সঠিক উত্তর হয় সেটি আমরা দেখে নিব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অপশন এ রয়েছে 20 40 80 120, অপশন বি রয়েছে 30 30 80 130 হবে না, অপশন সি রয়েছে 40 60 120 70 হবে না, অপশন ডি রয়েছে 50 20 80 110 হবে না। তো আমাদের সঠিক উত্তর হবে অপশন এ। অর্থাৎ এই 47 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ। কারণ হচ্ছে অপশন এর মধ্যে রয়েছে কোণের মাপগুলি ক্রমান্বয়ে রয়েছে 20 ডিগ্রি 40 ডিগ্রি 20 ডিগ্রি 40 ডিগ্রি 80 ডিগ্রি এবং 120 ডিগ্রি, অর্থাৎ এওবি বিওসি সিওডি এবং ডিওই। তো অর্থাৎ অপশন এ এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ। তো এই প্রশ্নের মূল বিষয় হচ্ছে যে এই লাইনটি,
তো এই লাইনটি যদি আমরা ভালো করে বুঝে নিই, অর্থাৎ এই লাইনটি যদি আমাদের মনে থাকে, তাহলে আমরা এই রকম প্রশ্নের আমরা সঠিক উত্তর দিতে পারবো। কারণ হচ্ছে বিন্দুর চারপাশের সব কয়টি কোণের মাপ হচ্ছে 360 ডিগ্রি, এটি আমাদের মনে রাখতে হবে। তো এখানেই 47 কোয়েশ্চেনের সমাধান হয়ে গেছে। তো আমরা এখন চলে যাব 48 নম্বর প্রশ্ন, তো 48 কোয়েশ্চেনের সমাধান করব এখন। তো এখন আমরা যে প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন, অর্থাৎ পরের প্রশ্ন 48 নম্বর প্রশ্নের মধ্যে চলে এসেছি। তো 48 নম্বর প্রশ্নের মধ্যে চলে এসেছি। তো 48 নম্বর প্রশ্নটি আমরা প্রথমে বুঝে নেব। তো 48 নম্বর প্রশ্ন হচ্ছে যে যদি দুটি কোণের যোগফল একটি স্থূলকোণ হয়, অর্থাৎ যদি দুইটা কোণের যোগফল স্থূলকোণ হয়, তবে নিম্নলিখিত কোনটি সম্ভব নয়, যে কোনটি সম্ভব হবে না, এই হচ্ছে প্রশ্ন। তো প্রথমে আমাদের বুঝতে হবে স্থূলকোণ কি। তো স্থূলকোণ হচ্ছে যে কোণের মাপ 90 ডিগ্রি থেকে বেশি কিন্তু আবার 180 ডিগ্রি থেকে কম, তো সেই কোণটি হবে স্থূলকোণ। ভালো করে বুঝতে হবে, 90 ডিগ্রি থেকে বেশি কিন্তু 180 ডিগ্রি থেকে কম, এই হচ্ছে স্থূলকোণ। তো এই হচ্ছে স্থূলকোণ, 90 ডিগ্রি থেকে বেশি হবে কিন্তু আবার 180 ডিগ্রি থেকে কম হবে, তো সেটি হচ্ছে স্থূলকোণ। তো আমরা যে কোন অপশনটি বা কোন অপশনটি এই প্রশ্নের সঠিক উত্তর হবে না, এটি আমাদের অর্থাৎ যে সম্ভব নয়, যে কোন অপশনটি সম্ভব হবে না, তো সেটি আমাদের বের করতে হবে। তো আমরা দেখতে পেয়েছি অপশন এর মধ্যে একটি সমকোণ রয়েছে, একটি সূক্ষ্মকোণ রয়েছে। তো একটি সমকোণ এবং একটি সূক্ষ্মকোণ যদি হয়, তাহলে সেটি একটি স্থূলকোণ হতে পারবে কিনা। তো একটি সমকোণ আমরা জানি যে সমকোণ 90 ডিগ্রি হয়, সমকোণ সবসময় 90 ডিগ্রি হয়। সূক্ষ্মকোণ 90 ডিগ্রি থেকে কম হয়, 90 ডিগ্রি থেকে কম হয়। তো 90 ডিগ্রি থেকে যদি কম হয়, তাহলে যে কোনো নাম্বার হতে পারে। তো তাহলে যে 90 থেকে কম যে কোনো একটি নাম্বার হয়, যদি আমার 80 হয়, তাহলে কত হবে, যে 0 হবে, 8 9 17 হবে, 180 থেকে কম হবে। কোনো দিনই সেটি 90 ডিগ্রি হবে না। 90 ডিগ্রি যদি হয়ে যায়, তাহলে 180 হয়ে যাবে। কিন্তু একটি এই যেখানে সূক্ষ্মকোণ রয়েছে 90 ডিগ্রি থেকে কম হবে, তো তাই এটি কিন্তু 90 ডিগ্রি যদি হয়ে যায়, তাহলে 90 থেকে বেশি হয়ে যাবে, তাই এটি কিন্তু সম্ভব হয়ে যাবে। অর্থাৎ যে একটি সমকোণ এবং সূক্ষ্মকোণ যদি হয়, তাহলে একটি স্থূলকোণ হওয়া সম্ভব হতে পারে। তো বি অপশন হচ্ছে একটি স্থূলকোণ একটি সূক্ষ্মকোণ। স্থূলকোণ যদি হয় এবং সূক্ষ্মকোণ যদি হয়, তাহলে একটি স্থূলকোণ এবং একটি সূক্ষ্মকোণ। স্থূলকোণ হচ্ছে যে 90 ডিগ্রি থেকে বেশি এবং সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে কম, অর্থাৎ 90 ডিগ্রি থেকে বেশি কিন্তু 180 ডিগ্রি থেকে কম। তো সেটি যদি এই মিলটি যদি হয়ে যায়, যে স্থূলকোণ যদি 90 ডিগ্রি থেকে সামান্য বেশি হয় এবং সূক্ষ্মকোণ যদি, আমাদের ভালো করে খেয়াল করতে হবে, সূক্ষ্মকোণ যদি 90 ডিগ্রি থেকে কম হয়ে যায়, তাহলে সেটি মিলে স্থূলকোণ হওয়া সম্ভব হতে পারে। তো তাই অপশন বি হবে না, অপশন বি হয়ে যাবে ক্যান্সেল। তো দুটি সূক্ষ্মকোণ হয়ে যায়, তাহলে এই 90 ডিগ্রি থেকে বেশি কিন্তু 180 ডিগ্রি থেকে কম হয়ে যাবে। তো ডি অপশনটি আমরা দেখা নেব। তো ডি অপশনটি হচ্ছে দুইটি সমকোণ। যদি দুইটি সমকোণ হয়ে যায়, তাহলে সমকোণের মাপ হচ্ছে 90 ডিগ্রি এবং আরেকটি সমকোণ যদি হয়ে যায় 90 ডিগ্রি, তখন মিলে হয়ে যাবে 180 ডিগ্রি। সেটি কোনোদিনই সম্ভব নয়। তো এই সম্ভব নয় হচ্ছে 180 ডিগ্রি। তো কারণ হচ্ছে 90 ডিগ্রি থেকে বেশি হবে কিন্তু 180 ডিগ্রি কম হবে। স্থূলকোণ হচ্ছে যে 90 ডিগ্রি থেকে বেশ কিন্তু আবার 180 ডিগ্রি থেকে কম হতে হবে। তো এটি হচ্ছে স্থূলকোণ। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে অপশন ডি যে রয়েছে, তো সেটি হচ্ছে 180 ডিগ্রি। তো তাই অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো প্রথমে আমাদের এই প্রথম প্রশ্নের সঠিক উত্তর দিতে হলে আমাদের বুঝতে হবে যে সমকোণ কি, সূক্ষ্মকোণ কি, স্থূলকোণ কি। তো আমি আবার বলে দিই যে সমকোণ হচ্ছে 90 ডিগ্রি, এক্সাক্ট 90 ডিগ্রি যেটি হবে সেটি হবে সমকোণ। সূক্ষ্মকোণ হবে 90 ডিগ্রি থেকে কম এবং স্থূলকোণ হবে 90 ডিগ্রি থেকে বেশি, 180 ডিগ্রি থেকে কম। এই ইনফরমেশনটি, এই তথ্যটি আমাদের ভালো করে বুঝতে হবে এবং জানতে হবে এবং মনে রাখতে হবে। তো যদি আমরা এরকম মনে যদি থেকে যায়, তাহলে আমরা এইরকম প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবো। এরকম প্রশ্নের প্রতিবার, অর্থাৎ সব সময়
প্রতি বছর এইরকম প্রশ্ন নবোদয় এন্ট্রান্সের এক্সামের মধ্যে আসে। তো আমরা বুঝতে পেরেছি যে অপশন ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। কারণ হচ্ছে 90 ডিগ্রি মিলে হয়ে যাবে 180 ডিগ্রি, এক্সাক্ট 180 ডিগ্রি হয়ে যাবে। তো যদি এক্সাক্ট 180 ডিগ্রি হয়ে যায় তাহলে এই যে 90 ডিগ্রি থেকে বেশি কিন্তু 180 ডিগ্রি থেকে কম এটি কিন্তু সম্ভব নয়। তো তাই এই অপশন এই 48 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। তো এখন আমরা 49 নম্বর প্রশ্নের মধ্যে চলে যাব, অর্থাৎ নেক্সট কোশ্চেনের মধ্যে চলে যাব। তো আমরা এখন নেক্সট কোশ্চেন অর্থাৎ 49 নম্বর প্রশ্নের মধ্যে চলে এসেছি। তো আমরা প্রথমে বুঝে নিব 49 নম্বর প্রশ্নের কি। তো একটি সংখ্যা থেকে তার অঙ্কগুলির যোগফলকে যদি বিয়োগ করা হলো সেই প্রাপ্ত সংখ্যা সর্বদা বাহ্য হবে 2 দিয়ে, 7 দিয়ে, 5 দিয়ে, 9 দিয়ে। তো এখানে আমাদের বিশেষভাবে লক্ষ্য করতে হবে যে যদি একটি সংখ্যা থেকে তার অঙ্কগুলির যোগফলকে যদি আমরা বিয়োগ করে নেই, একটি সংখ্যা থেকে অঙ্কগুলির যোগফলকে বা সমষ্টিকে যোগফলকে বিয়োগ করে নেই, তাহলে সর্বদা কোন সংখ্যা দিয়ে বাহ্য হবে, অর্থাৎ ভাগ করা যাবে। তো আমরা এখান থেকে এটি আমাদের জানতে হবে যে প্রতি সংখ্যা থেকে অর্থাৎ সব সংখ্যা থেকে, অর্থাৎ যে আমাদের ভালো করে বুঝতে হবে যে একটি সংখ্যা থেকে তার অঙ্কগুলির যোগকে যদি আমরা বিয়োগ করা হয় তাহলে সেই প্রাপ্ত সংখ্যা সর্বদা বাহ্য হবে 2 দিয়ে বাহ্য হবে, 7 দিয়ে বাহ্য হবে, 5 দিয়ে বাহ্য হবে, 9 দিয়ে বাহ্য হবে। কোন সংখ্যা দিয়ে বাহ্য হবে? তো সেই সংখ্যাটি হবে সবসময় 9 দিয়ে বাহ্য হবে। তো সেটি আমাদের ভালো করে বুঝতে হবে যে সব সময় 9 দিয়ে বাহ্য হবে। তো এই তথ্যটি আমাদের জানতে হবে। তো যদি একটি সংখ্যা থেকে অঙ্কগুলির যোগফলকে যদি বিয়োগ করা হয় তাহলে সবসময় 9 দিয়ে বাহ্য হবে। তো অর্থাৎ অপশন ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ 49 কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। কারণ হচ্ছে যে আমাদের এখানে মনে রাখতে হবে যে যদি একটি সংখ্যা থেকে যদি অঙ্কগুলির যোগফলকে যদি বিয়োগ করা হয় তাহলে সবসময় 9 দিয়ে বাহ্য হবে। সেটি 2 দিয়ে হবে না, 7 দিয়ে হবে না এবং 5 দিয়ে হবে না, সবসময় 9 দিয়ে বাহ্য হবে। সেই তথ্যটি সেই ইনফরমেশনটি আমাদের মনে রাখতে হবে এবং বুঝতে হবে এবং জানতে হবে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। 49 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। এটি আমাদের মনে রাখতে হবে। তো এখন আমরা চলে যাব 50 নম্বর কোশ্চেনের মধ্যে, অর্থাৎ 50 নম্বর প্রশ্নের মধ্যে চলে যাব। তো আমরা এখন 50 নম্বর প্রশ্নের মধ্যে চলে এসেছি। তো 50 নম্বর প্রশ্নটি আমরা প্রথমে বুঝে নেব এবং সমাধান করার চেষ্টা করব এবং বোঝারও চেষ্টা করব। তো আমরা দেখে নিচ্ছি যে এখানে দেখতে পেয়েছি যে এখানে 50 নম্বর প্রশ্নটি হচ্ছে যে সুমিতের ওজন 107 কিলোগ্রাম এবং সঞ্চয়ের ওজন 82 কিলোগ্রাম। দুইজনের ওজনকে নিকটতম দশকে পরিণত করলে উভয়ের ওজনের মানের অন্তর হবে। তো উভয়ের ওজনের মানের অন্তর কি হবে? তো এখানে আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যে দুইজনের ওজনকে নিকটতম দশকে পরিণত করলেন। প্রথমে আমাদের নিকটতম দশকে পরিণত করতে হবে এবং পরে আমাদের যে এই দুইজনের ওজনের অন্তর কি হবে সেটি আমাদের নির্ণয় করতে পারবো আমরা। তো সুমিতের ওজন হচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যেখানে রয়েছে যে সুমিতের ওজন হচ্ছে 107 কিলোগ্রাম কেজি এবং এখানে রয়েছে সঞ্চয়ের ওজন
সঞ্চয়ের ওজন রয়েছে 82 কিলোগ্রাম। তো সমিতের ওজন রয়েছে 107 কিলোগ্রাম এবং সঞ্চয়ের ওজন রয়েছে 182 কিলোগ্রাম। অর্থাৎ আমরা দেখতে পেয়েছি যে এখানে দেখতে পাচ্ছি এখানে আমরা নিকটতম দশকে যদি পরিণত করি, নিকটতম দশক আমাদের ভালো করে বুঝতে হবে, নিকটতম দশক। তো 107কে যদি নিকটতম দশকে যদি পরিণত করি, তো নিকটতম দশকে পরিণত করলে 107 যদি নিকটতম দশকে যদি পরিণত করি, তাহলে এখানে 5 থেকে 5-এর চেয়ে বেশি রয়েছে, তাই 110-এর মধ্যে চলে যাবে। তো নিকটতম দশক হবে 110 এবং সঞ্চয়ের এটিকে যদি আমরা নিকটতম দশকে যদি পরিণত করলে এখানে রয়েছে 82টি 90-এর মধ্যে যাবে না, 82 কারণ হচ্ছে এখানে 5-এর চেয়ে কম রয়েছে, তাই 82 হবে 80। তো এখানে মোট যে নিকটতম দশকে পরিণত করার পর একজনের পেয়েছি আমরা 110, একজনের পেয়েছি আমরা 80। তো এই উভয়ের ওজনের যদি অন্তর যদি আমরা বের করি, তো অন্তর হবে 110 বিয়োগ 80। তো 110 থেকে যদি আমরা 80 বিয়োগ করে নিই তাহলে হবে 30। তো অর্থাৎ হবে যে এখানে উভয়ের সমিতের ওজন রয়েছে 107 কিলোগ্রাম এবং নিকটতম দশকে পরিণত করার পর আমরা পেয়েছি 110 এবং সঞ্চয়ের ওজন রয়েছে 82 কিলোগ্রাম এবং নিকটতম দশকে পরিণত করার পর আমরা পেয়েছি 80 কিলোগ্রাম। তো অন্তর হবে 110 থেকে 80 বিয়োগ করেছি, তো 20 করে আমরা পেয়েছি 30 কিলোগ্রাম। তো সঠিক উত্তর হবে 30 কিলোগ্রাম। তো আমরা এখানে অপশন দেখে নিব প্রথমে। তো অপশন হচ্ছে 30 কিলোগ্রাম, 100 কিলোগ্রাম, 40 কিলোগ্রাম এবং 20 কিলোগ্রাম। তো সঠিক উত্তর হবে অপশন এ, 30 কিলোগ্রাম। তো এই 50 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, 30 কিলোগ্রাম। তো এই হচ্ছে 50 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। আশা করি আমরা বুঝতে পেরেছি। আমাদের এখানে ভালো করে বুঝতে হবে যে নিকটতম দশকে পরিণত করা, তো এখানে রয়েছে নিকটতম শতকে পরিণত করা, নিকটতম দশকে পরিণত করা। যদি নিকটতম দশকে যদি আমরা পরিণত করতে হয় তাহলে 10, 20, 30, 40, 50, 60, 70, 80 এরকম হবে। এবং যদি নিকটতম শতকে যদি পরিণত করতে হয় তাহলে 100, 200, 300, 400, 500 এরকমই হবে। তো এটি আমাদের ভালো করে বুঝতে হবে। তো আশা করি আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং সাথে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ, থ্যাংক ইউ। পুরো ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।